অনেকেরই প্রশ্ন ছিল, দাদা পোস্টারগুলো কি এআইতে বানাচ্ছেন, থাম্বনেলগুলো এআইতে বানাচ্ছেন? হ্যাঁ, এআইতেই বানাচ্ছি। সবাই যখন এআই ইউজ করছে, আমি কেন শুধু শুধু টুকরো টুকরো জুড়ে জুড়ে পোস্টার বানাবো? তাই আমিও এআই ইউজ করছি, আর এআই তো ভালোই আউটপুট দিচ্ছে। এবার চলে আসি প্লেয়ারকে নিয়ে আলোচনায়। তো জেলকোভিচ পুরো খেলাটাকে কন্ট্রোল করবে, আমি বলেছি আগে। মিগুয়েল অ্যাটাককে নেতৃত্ব দেবে। তাহলে ড্রাজিচ কি করবে? ড্রাজিচ কিন্তু যে কোনো মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারে। এছাড়া রবসান রবিনোর চলে যাওয়া নিয়ে কিছু আপডেট রয়েছে। নতুন প্লেয়াররা কবে আসবে সেটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল, সব কিছুরই উত্তর দেবো আজকের এই ভিডিওতে। তো একদম প্রথমে চলে আসি ডেজান রাজিচকে নিয়ে। আপনারা গোয়াতে থাকাকালীন রাজিচের খেলা দেখেছেন, আমাদের বিরুদ্ধে যখন খেলেছে দেখেছেন, অন্যান্য ক্লাবেও সে খেলেছে, পুরনো তার খেলাও দেখেছি। এবং গোয়া যখন অন্যান্য ক্লাবের বিরুদ্ধে খেলেছে তখনও তাদের হালকা খেলা দেখেছি, কিন্তু আবার একই বিষয়, যেহেতু আমাদের প্লেয়ার নয় অত খুঁটিয়ে দেখিনি। কিন্তু এখন ভিডিও বানানোর সময় তার পুরনো খেলা, গোয়ায় খেলা সবই খুঁটিয়ে দেখলাম। এবার আগের ড্রেজান রাজিচ যা ছিল, মানে যেটা আগের ক্লাবে গোয়ায় আসার আগে, তার সঙ্গে কম্পেয়ার করতে গেলে আপনার মনে হবে ছোট ভার্সান অফ অ্যাঞ্জেল দিমারিয়া। যারা আর্জেন্টিনার ফ্যান বা আর্জেন্টিনার খেলা দেখেছেন তারা দিমারিয়াকে চেনেন, আর যারা ওয়ার্ল্ড ফুটবল ফলো করেন তারা তো চিনবেনই। দিমারিয়ার মতো প্লেয়ার রিয়াল মাদ্রিদে খেলা। তবে এটাও বারবার বলছি যে দিমারিয়ার সঙ্গে তুলনা করছি মানে একদমই কোয়ালিটি দিমারিয়ার মতো বলা যায় না। দিমারিয়া কোন লেভেলের প্লেয়ার যারা জানেন তারা বুঝতে পারবেন। এ ছোটোখাটো ভার্সান, স্টাইলটা দিমারিয়ার মতো, ওই টাইপের খেলে, ওই পজিশান দিয়েই মেনলি খেলে এবং ওই খেলার স্টাইলটাকে যেন ফলো করে, মানে ওর খেলার সঙ্গে দিমারিয়ার খেলার প্রচুর মিল পেয়েছি। এবার যারা দিমারিয়াকে চেনেন না, ইন্ডিয়ান ফুটবলটা যারা চেনেন তাদের আমি বলছি যে প্রাইম লেভেলের রবসান রবিনো, বা বলতে পারেন একদম প্রথম দিকে যখন এসছিল আমাদের দিমি, তার খেলার ধরনটা যেরকম ছিল, গোল করা স্টাইলটা যেরকম ছিল, ডেজান রাজিচ খানিকটা সেই টাইপেরই প্লেয়ার। ড্রিবলিং স্কিল যথেষ্ট ভালো, পাসিং এবিলিটি যথেষ্ট ভালো। যেটা স্পেশালিটি, যেটা আমরা মিস করেছি গতবার, আপনারা খেয়াল করে থাকবেন, বেশ কিছু সময় দেখা গেছে থ্রু বল বাড়ানো হয়েছে পেছন থেকে, কিন্তু ম্যাকলারেন ছুটে গিয়ে সেই বলটাকে মিট করতে পারেনি। তখন আমাদের বিভিন্ন সমর্থকরা বলেছেন এবং আমার কাছেও কমেন্ট এসছে যে ম্যাকলারেন কেন ছুটতে পারে না, ও কেন ছুটে গিয়ে বলটা ধরতে পারে না, বা বল নিয়ে অনেকটা রান করে যেতে পারে না। ড্রাজিচ কিন্তু সমর্থকদের এই অভাবটা পূরণ করে দেবে। যদিও আমি বলছি প্রাইম লেভেলের ড্রাজিচ যে স্পিডে দৌড়তে পারতো বা যে ফোর্সে খেলতে পারতো, হয়তো এখন সেটা কিছুটা কমে গেছে, তাও ইন্ডিয়ান ফুটবলের নিরিখে যথেষ্ট স্পিডি প্লেয়ার। আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি যে ছবিগুলো দিয়েছি দেখতে পাবেন, এগিয়ে গোলকিপারের সামনে বল নিয়ে সবার থেকে এগিয়ে চলে যাচ্ছে ড্রাজিচ। ড্রাজিচকে কেউ থ্রু বল বাড়িয়েছে, ওর বিশাল জোর রান করে বলটা ধরে নিয়েছে, সামনে একটা দুটোকে কাটিয়ে আবার রান করেছে। মেনলি লেফট সাইড দিয়ে খেলে। এবার প্লেয়ারের বায়োডাটাটা একবার বলে দিই। ওয়ার্ল্ডের প্রচুর টুর্নামেন্টে খেলেছে, অনেক ক্লাবে খেলেছে, এমনকি লা লিগায় সেল্টা ভিগোর মতো ক্লাবেও খেলেছে। লা লিগায় একাধিক ক্লাবে খেলেছে। আর লা লিগার মেন লিগ খেলা প্লেয়ার, এ টিমে খেলা প্লেয়ারের কোয়ালিটি কীরকম আপনারা যারা ওয়ার্ল্ড ফুটবল ফলো করেন তারা জানেন। ওয়ার্ল্ডের অন্যতম সেরা লিগ, সেখানে চান্স পাওয়াটাই বিশাল বড় ব্যাপার। এবং সত্যি কথা বলতে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের বা আমাদের এখানে যে বিদেশিরা খেলে তাদেরকেও যদি আপনি ট্রায়ালে পাঠান, লা লিগার সেকেন্ড টিমেই চান্স পাবে, ফার্স্ট টিমে কোনো টিমেই চান্স পাবে বলে আমার অন্তত মনে হয় না। জানি যারা ওয়ার্ল্ড ফুটবল ফলো করেন তারা আমাকে নিচে বলবেন কি বলছেন, সেকেন্ড টিমেও এরা চান্স পাবে না। ফলে লা লিগা খেলা প্লেয়ারদের কোয়ালিটিটা একটু হাই হয়। এবার প্রশ্ন হচ্ছে, বড় বড় করে তো হেডিং দিয়ে দিলাম যে ড্রাজিচ খেলা ঘোরাবে, তো খেলা ঘোরাবে কি করে অনেকেই জিজ্ঞেস করবেন, বলে দিলেই তো আর হলো না, সেটার ব্যাখ্যাও তো করতে হবে কিভাবে খেলা ঘোরাবে ড্রাজিচ। দেখুন, ড্রাজিচের খেলার মধ্যে যে ব্যাপারটা দেখেছি আমি, সেটা হচ্ছে যে দিমিত্রি পেট্রাডস দেখবেন আউট স্টেপ দিয়ে প্রচুর শট মারতো সুইং করে। ইন স্টেপের সুইং আমরা দেখেছি লিস্টান করায়, কখনো হয় কখনো হয় না, অনেক প্লেয়ার একটু বাঁকিয়ে ঢোকাতে পারে। তো আউট স্টেপ দিয়ে মানে উল্টো দিক দিয়ে ঘুরিয়ে ভেতরে ঢোকানো দিমিত্রি বেশ কিছু শটে করেছে এবং গোলও করেছে। এবার আপনাদের সুবিধের জন্য বললাম দিমিত্রি, তো ডিমারিয়া কেন বলছিলাম সেটাও বলি। ডিমারিয়া কিন্তু ওইরকমভাবে ক্রসও তুলতে পারতো আউট স্টেপ দিয়ে, মানে উল্টো দিকের পা দিয়ে একটা শট মেরে বলটাকে ক্রস তুলে দিত এবং একদম নিখুঁত ক্রস হতো। যারা খেলাটা দেখেছেন তারা বুঝতে পারবেন। আমি তো আর আপনাদের এখানে ভিডিও করে দেখাতে পারছি না যে কিভাবে শটটা মারে,
এটা একটা স্পেশাল শট, কিছু প্লেয়ারই মারতে পারে, আমাদের দিমি মারতে পারতো। এবং বিষয়টা হচ্ছে ড্রাজিচও মারতে পারে, যার ফলে পেনাল্টি বক্সের বাইরে যেখান থেকে লিস্টান শট নেয় সেখান থেকে ইনস্টেপ আউটস্টেপ দুটোভাবেই ঢোকাতে পারে ড্রাজিচ। এবং দিমি শট মারার সময় যেমন গোলকিপার বুঝতে পারতো না যে কোন দিকে মারবে, ভেতর দিকে ঢোকাবে না বাইরের দিকে বার করবে, ড্রাজিচের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। ফলে একটা দুর্ধর্ষ শট, একটা কার্লিং শট ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। এমনকি ওরকম একটা বাঁকানো পাসও, একটা থ্রু বলও একটা স্ট্রাইকারকে বাড়িয়ে দিল, ম্যাকলারেনকে বাড়িয়ে দিল, সেটাতেও ম্যাচের মোড় ঘুরে যাবে। এবং যেহেতু নিজে ড্রিবল করে ভেতরেও ঢুকতে পারে, তাই গোল করারও তার একটা খুব ভালো এবিলিটি রয়েছে। আপনাদের অনেকেরই মনে হবে আমি হয়তো একটু বেশি বলছি, বাড়িয়ে বলছি, তাদেরকে বলবো প্লিজ একটু আগের ভিডিওটা দেখে নিন ড্রাজিচের। যে সমস্ত জায়গা থেকে অসাধারণ শটে সে গোল করেছে সেটা দেখার পর আপনাদেরও মনে হতে পারে যে কোনো মুহূর্তে একটা গোল করে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে এই ড্রাজিচ। জেনারেলি লেফট উইং দিয়ে খেলে, রাইট উইংও খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। ফলে জেলকোভিচ, মিগুয়েল, ড্রাজিচ আর তার সঙ্গে যদি ম্যাকলারেন কোনো টিমে খেলে, ম্যাকলারেন কেন যে স্ট্রাইকার আসছে সেও যদি খেলে, সেই টিমটার অ্যাট্যাক এই আইএসএলে ওয়ান অফ দ্য বেস্ট নয়, একদম বেস্টই হতে চলেছে। কিন্তু আবার বললাম, যদি এই চারজন একসাথে খেলে, সত্যি কথা বলতে ইস্ট বেঙ্গল যেভাবে টিম করছে সেটা দেখে আমারও কিন্তু একটু হলেও ভয় লাগছিল কিছুদিন আগে পর্যন্ত, যে বাবা কী সব প্লেয়ার নিয়ে আসছে, বড় বড় প্লেয়ারদের সাইন করছে। সেখানে মোহনবাগান তো সব আইএসএল খেলা প্লেয়ারদেরই নিয়ে আসছে, মানে বাইরের সেরকম বিশাল বড় নাম নেই, অন্যবার যেটা থাকে। কিন্তু এদের খেলাটা দেখার পর, এদের আগের খেলা দেখার পর আমার কিন্তু এখন একদমই মনে হচ্ছে না যে আমরা কোনো অংশে কোনো টিমের থেকে এক চুলো পিছিয়ে আছি, বরং কিছুটা হলে আমরা এগিয়েই আছি। এখন ভালো টিম হলেই সব সময় যে চ্যাম্পিয়ন হওয়া যায় সেটাও সত্যি নয়। তো আমি বলতে পারি না যে আমাদের টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে, ধরে নিন, এরকম বলা যায় না। কিন্তু আইএসএলে যে কোনো টিমের মাঝমাঠকে টেক্কা দেওয়া, ডিফেন্স তছনছ করে দেওয়া, সব ক্ষেত্রেই কিন্তু মোহনবাগানের কোনো প্রবলেম হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। তাও এখনও একটা প্লেয়ারের নাম আমরা জানি না, একটা প্লেয়ার এখনও ফাইনাল হয়নি। ম্যাকলারেনের সঙ্গে বা নতুন স্ট্রাইকারের সঙ্গে যদি একটা কম্বিনেশন ড্রাজিচ তৈরি করতে পারে তাহলে তো ছেড়েই দিন, কোনো কথাই নেই। এবং যেটা সবথেকে বড় প্রবলেম ছিল গতবারে, যে আপনাকে যদি বলা হতো মোহনবাগান 6টা বিদেশি খেলাতে পারবে, তাহলেও মোহনবাগান 6টা বিদেশি নামাতে পারতো না, ঠিক করে 4টে বিদেশিও নামাতে পারতো না সব ম্যাচে, কারণ কম্বিনেশনটাই এমন অদ্ভুতভাবে নিয়েছিল। এবার কিন্তু লাস্ট প্লেয়ারটা কী হবে আমরা এখনও জানি না, কিন্তু লাস্ট প্লেয়ার ছাড়া বাকি যে 5জন রয়েছে, 5জনকে কিন্তু আপনি 5টা পজিশানে একসঙ্গে ইউজ করতে পারেন। তাই টিমের ব্যালেন্স কিন্তু এবার অন্যান্য অনেকবারের থেকেই আমি বলবো প্রপার হয়েছে। এবং এই বিষয়টা নিয়েই চলে আসে, আপনারা জিজ্ঞেস করছিলেন সবাই কবে আসবে, বিদেশি প্লেয়াররা কবে আসবে। দেখুন, কোন প্লেয়ার কবে আসবে জানি না, ম্যাকলারেনেরটা জানা গেছে 4 তারিখ আসছে, মিগুয়েল এখনও জানতে পারেনি, জেলকোভিচের আসতে দেরি হবে লাস্ট এইটাই খবর পেয়েছি। আর নতুন প্লেয়ার সে সম্ভবত আইএসএলের কিছুদিন আগে এসেই পৌঁছবে, এই রকমই এখনও পর্যন্ত মার্কেটে খবর রয়েছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি বাকি প্লেয়াররা ডুরান্ড কাপের মধ্যে কারা আসে আর কারা লাস্ট আইএসএলের আগে আসে, কোন কোন প্লেয়ার বাকি থাকে, এগুলোর জন্য আমাদের চোখ রাখতে হবে। আর রবসান নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে, আমি আগেই বলেছিলাম রবসানকে ওরকম দুম করে মোহনবাগান থেকে ছেড়ে দেওয়া যাবে না, তাকে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে, তাকে ডাইরেক্ট ছাড়া হবে না, তাকে লোনে কোনো ক্লাবেকে বেচে দেওয়া হবে বা লোনে পাঠিয়ে দেওয়া হবে, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে, তারই চেষ্টা চলছে। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।